নিজের হাতে কুসুমকে হার পরিয়ে দিয়ে বাড়িতে বরণ করে তুলল ইন্দ্রাণী। ধারাবাহিকে শুরুতেই দেখা যাচ্ছে অনুশ্রী তো নিজের হাতে কুসুমকে শাড়ি গয়না পরিয়ে সুন্দর করে পরিয়ে বলছে, তোমাকে না আজকে পুরো গাঙ্গুলি বাড়ির বড় বউয়ের মতো লাগছে। তখনই ঈশান আয়ুষকে নিয়ে এসে বলছে, আর আমার ভাইদাকে কেমন লাগছে? আয়ুষ আর কুসুম তখন দুজনের দিকে তাকিয়ে চোখ ফেরাতে পারে না। ঈশান তখন আয়ুষকে বলছে, নিজের বউকে দেখার সুযোগ অনেক পাবি, এই বাড়িটা ভালো করে দেখে নে। এবার এই বাড়িটা ছেড়ে নিজের বাড়িতে যেতে হবে, তো আর সুযোগ পাবি না দেখার। আর তাড়াতাড়ি চলে আসবি, আমরা গাড়িতে ওয়েট করছি। এই বলে তো অনুশ্রীকে নিয়ে গাড়িটার ওপরে চলে যায়। কুসুম তখন আয়ুষকে বলছে, এই বাড়িতেই আমাদের প্রথম সংসার, তাই না ছোট সাহেব? আয়ুষ তখন বলছে, হ্যাঁ, এই বাড়ি আর ঠাম্মার প্রতি চিরকাল আমরা কৃতজ্ঞ থাকবো। এরপর তো আয়ুষ আর কুসুম ঠাকুর প্রণাম করে ওখান থেকে বেরিয়ে পড়ে। এদিকে তখন রাজ তো গাঙ্গুলি বাড়িটা পুরো সুন্দর করে সাজায়। তখনই ইন্দ্রাণী এসে রাজকে বলছে, কি হচ্ছে, এত সাজানো হয়েছে কেন? মীনাক্ষী তখন ইন্দ্রাণীকে বলছে, আমার কি মনে হয় জানো তো দিদি, দাদা বাড়িতে সুস্থ হয়ে ফিরে এসছে না, ওই জন্য উৎসব করতে চাইছে। এই বলে তো রাজকে বলছে, তুমি একাই এই আয়োজন করলে দাদা, তুমি সুস্থ হয়ে এসছো, এই আয়োজন তো আমাদের করার কথা। রাজ তখন বলছে, আজকের আয়োজনটা আমার জন্য নয়। মীনাক্ষী তখন বলছে, তাহলে কার জন্য আয়োজন? রাজ তখন বলছে, সঠিক সময় ঠিক জানতে পারবে। ইন্দ্রাণী তখন রাজকে বলছে, এত হেয়ালি কিসের রাজ, বলো না কিসের জন্য সাজিয়েছো এত সুন্দর করে বাড়িটা? রাজ তখন বলছে, আজকের দিনটা খুব আনন্দের দিন, ভগবান হয়তো এই জন্য আমাকে বাঁচিয়ে বাড়িতে ফিরিয়ে নিয়ে এসছে। আজ আমার বড় ছেলে আর বৌমা বাড়িতে ফিরে আসবে। আমি তো হসপিটালেই কুসুমকে অনুরোধ করেছিলাম আমার ছেলেকে নিয়ে যেন এ বাড়িতে ফিরে আসে, বাড়িটা সম্পূর্ণ হয়। ইন্দ্রাণী তখন প্রচণ্ড রেগে গিয়ে বলছে, সেটা সম্ভব নয় রাজ, তুমি ওদের আসতে বারণ করো। রাজ তখন বলছে যে সেটা কি করে সম্ভব, ঈশান আর অনুশ্রী তো ভোরবেলা বেরিয়ে গেছে, হয়তো সন্ধ্যের মধ্যে নিয়ে ওদেরকে ফিরে আসবে। ইন্দ্রাণী তখন বলছে, রাজ তুমি আমাকে একবার না জিজ্ঞেস করে না জানিয়ে একা সিদ্ধান্ত নিয়ে ফেললে। রাজ তখন বলছে, না জানিয়ে বলছো কেন, আমি তো মৃত্যুর মুখে দাঁড়িয়ে চেয়েছিলাম কুসুম যেন আয়ুষকে নিয়ে বাড়িতে ফিরে আসে। আর ঈশানের মুখে তো শুনলাম তুমিও সেটা সম্মতি জানিয়েছিলে, তাহলে আজ কেন রাজি হচ্ছ না? আর আমি বাড়ি ফেরার দিন নিয়ে আসিনি, কারণ আমি জানতাম তোমরা আমাকে নিয়ে ব্যস্ত থাকবে। তাই আমি আগে থেকেই অনুশ্রীকে বলে রেখেছিলাম অন্য একটা দিন ওদেরকে এ বাড়িতে নিয়ে আসবে। আর আজকেই সেই দিন, যেদিন আমি ধুমধাম করে আমার বড় বৌমা আমার লক্ষ্মীকে আমি নিজে বরণ করে ঘরে তুলব। তোমার উপস্থিতিতে আজকে কুসুম এ বাড়ির বড় বউ হয়ে এ বাড়িতে পা রাখবে। ইন্দ্রাণী, তুমি সমস্ত রাগ অভিমান ভুলে গিয়ে তুমি কুসুমকে মেনে নিতে পারবে না? ইন্দ্রাণী তো তখন চুপ করে থাকে। এরপর বেশ কিছুক্ষণ সময় কেটে যায়। এদিকে তখন অনুশ্রী আর ঈশান্ত আয়ুষ আর কুসুমকে নিয়ে এসে গেটের সামনে দাঁড়ায়। রাজ তখন নিজের হাতে আয়ুষ কুসুমকে বরণ করে। ইন্দ্রাণী তো তখন পেছন ঘুরে দাঁড়িয়ে থাকে। আয়ুষ তখন ইন্দ্রাণীকে বলছে, মা একবার আমাদের দিকে তাকাও। ইন্দ্রাণী তখন বলছে, ও তোমার স্ত্রী হতে পারে, তোমার বাবার বৌমা হতে পারে, কিন্তু আমার কেউ নয়। আমি ওকে কোনোদিন বৌমা বলে মানবো না। কুসুম তো তখন কাঁদতে কাঁদতে বলছে, দেবীমা আমি। তখনই ইন্দ্রাণী চিৎকার করে কুসুমকে বলছে, ওই ওই নামে ডাকবে না আমায়, বহুবার বলেছি তোমায়। আমাকে শাশুড়ি ভাবার চেষ্টা করো না তুমি। তুমি শুধু এ বাড়িতে আছো শুধুমাত্র রাজের জন্য, কাজেই তোমার সম্পর্ক শুধু রাজের সঙ্গে থাকবে, এটা মাথায় ভালো করে ঢুকিয়ে নাও। রাজ তখন ইন্দ্রাণীকে বলছে, প্লিজ ইন্দ্রাণী, আমি ওকে এখানে ডেকেছি অপমান করার জন্য নয়। বলছিলাম অনেক কিছু তো ঘটে গেছে, এবার ওকে নয় মেনে নাও। দেখো এটা এখন নতুন বাস্তব, এই সম্পর্কটা মেনে নাও, দেখবে আমরা সবাই ভালো থাকবো। কুসুম তো তখন হাত জোর করে ইন্দ্রাণীকে বলছে, দেবীমা আপনার কাছে আমাদের দুজনের অস্তিত্ব অসম্পূর্ণ, আপনাকে ছাড়া আমরা বাঁচতে পারবো না দেবীমা। যে কদিন এই বাড়ি থেকে আপনার থেকে দূরে ছিলাম আমরা খুব ভালো করে উপলব্ধি করেছি দেবীমা। তাই আমি আমাদের দুজনের হয়ে আপনার কাছে ক্ষমা চাইছি, আর আপনার ক্ষমা পাওয়ার জন্য যা যা করতে হয় আমি সব করতে রাজি আছি। ইন্দ্রাণী তখন বলছে, বাবা তুমি আর কি করবে, এ বাড়ির বউ হতে চেয়েছিলে, হয়ে গেছো তো। ঘটা করে রাজ তোমাকে বরণ করে বাড়িতে ঢোকালো, আর আমার কাছে কি চাহিদা তোমার? থাকো থাকো এই বাড়িতে এসে আরামে আয়ুষকে নিয়ে আনন্দে থাকো, কোনো অসুবিধা নেই, কিন্তু আমার ধারে কাছে ঘেঁষবে না। কুসুম তো তখন কাঁদতে কাঁদতে বলছে, আমার যদি কিছু চাওয়ার থাকে সেটা বড়দের আশীর্বাদ আর ছোটদের ভালোবাসা, তাই আপনাদের কাছে আবারও আমি ক্ষমা চাইছি আমার দুজনের হয়ে। আর আরও একটা কথা দিচ্ছি দেবীমা, আপনি যতদিন না আমাদের দুজনকে ক্ষমা করবেন আমরা দুজনে এ বাড়িতে থাকবো না। ঈশান তখন কুসুমকে বলছে, কি বলছো কি এসব জাদুকর, বাবা তোমাকে বরণ করলো, তার কোনো দাম নেই তোমার কাছে? সিদ্ধার্থ তখন কুসুমকে বলছে, কুসুম তাহলে তো দাদাকে অপমান করা হবে। কুসুম তখন বলছে, বড় সাহেবকে অপমান করার উদ্দেশ্য আমার নয়। রাজ তখন কুসুমকে বলছে, তাহলে এখানে থাকবে না কেন, এটাই তো তোমাদের বাড়ি এখন কুসুম। অনুশ্রী তখন কুসুমকে বলছে, বাবার ইচ্ছেটুকুর মর্যাদা দাও অন্তত, প্লিজ এভাবে চলে যেও না।
কুসুম তখন কাঁদতে কাঁদতে বলছে, অনুশ্রী এটা ছাড়া তো আমার কাছে কোনো উপায় নেই। দেবীমা আমাদের ওপর রাগ করে আছে, সেটা জানার পরেও তো আমি এ বাড়িতে থাকতে পারবো না। দেবীমা আমাদের দিকে তাকাবেন না, কথা বলবেন না, এই প্রতিটা মুহূর্ত আমি কষ্ট সহ্য করতে পারবো না, এভাবে বাঁচতে পারবো না আমি। এই বলে তো কান্না করতে থাকে। রাজ তখন কুসুমকে বলছে, দেখো কুসুম, 5টা বাসন একসঙ্গে থাকলে ঠোকাঠুকি তো হবেই, তাই বলে কি আমরা বাসনকে বাদ দিয়ে দেবো? আর ইন্দ্রাণীর রাগ একদিন না একদিন কমবেই, আর সেই জন্য তো তোমাদের এ বাড়িতে আমি নিয়ে এসেছি। আর দেখো কুসুম, তুমি যদি আমাদের বাবা হিসেবে মানো তাহলে এ বাড়িতে কিন্তু থাকতে হবে, আর এটাই আমার শেষ ইচ্ছে। মীনাক্ষী তখন হাসতে হাসতে কুসুমকে বলছে, কাজের মেয়ে কুসুম, দাদা চাইছে তুমি এ বাড়িতে থাকো, আর দিদি চাইছে তুমি এ বাড়িতে থাকবে না, আর তুমি বলেছো দিদি না চাইলে থাকবে না, তা কার মন রাখবে এখন তুমি কুসুম? আমি না জীবনে অনেক খেলোয়াড় দেখেছি, তোমার মতো এরকম ওস্তাদ খেলোয়াড় আমি কোনো দিনও দেখিনি, জানো তো কুসুম। নিজের আখের গোছাতে দাদার আর দিদির মধ্যে ঝামেলা লাগিয়ে দিলে বাপু। তুমি তো বলতে গেলে একদম লোভী দি গ্রেট, গাছেরও খাবে আবার তলারও গুড়োবে। তা তুমি এখন কার কথা রাখবে, বড় সাহেব নাকি দেবীমা? দু নৌকোয় তো পা দিয়ে চলা যাবে না, তা কোন নৌকো ছেড়ে কোন নৌকোয় ঝাঁপ মারবে শুনি বলো? কুসুম তখন বলছে, দেবীমা আর বড় সাহেব দুজনের দেয়াই কথা আমি রাখবো। আয়ুষ তখন কুসুমকে বলছে, তোমার মাথায় কি চলছে আমাকে একটু বলবে কুসুম? কুসুম তখন বলছে, ছোট ম্যাডাম হয়তো ভুলে গেছেন যে এই বাড়ির কাজের মেয়ে আমি, সেই কারণে আমার বাবার বাড়িতে মানে কাজের লোকের কোয়ার্টারে থাকার আমার জায়গা আছে। এই বলে তো রাজের সামনে হাত জোর করে বলছে, আপনার যদি না কোনো আপত্তি থাকে তাহলে আমরা কি থাকতে পারি? দেবীমা যতদিন আমাদেরকে না ক্ষমা করছে আমরা এই বাড়িতে থাকতে পারবো না। আর এতে বড় সাহেবের দেওয়া কথাও আমরা রাখতে পারবো, বড় সাহেবের চোখের সামনে থাকবো, আর দেবী মায়ের কথার মর্যাদাও দেওয়া হবে, কারণ আমরা এই বাড়ি থেকে দূরে থাকবো, যেরকমটা আমরা শুরুতে ভেবেছিলাম। আয়ুষ তখন কুসুমকে বলছে, আমি সার্ভিস কোয়ার্টারে থাকতে রাজি কুসুম, মায়ের অনুমতি ছাড়া আমরা এই বাড়িতে আসবো না, কিন্তু বাবার চোখের সামনে থাকবো, বাবার সাথে রোজ আমরা দেখা করতে পারবো। সিদ্ধার্থ তখন বলছে, এরকম হলে খুব এম্বারেসিং হবে না? রাজ তখন বলছে, হলে হোক, লোক লজ্জার ভয় আমি করি না। আমার ছেলে আর ছেলের বউ সব দিক বাঁচিয়ে কিভাবে মুখ রক্ষা করলো, ওদের জন্য আমি গর্বিত। আজকে এই সময় দাঁড়িয়ে কোন ছেলে তার পরিবারের জন্য এত ত্যাগ স্বীকার করতে পারে? এই বলে তো ইন্দ্রাণীকে বলছে, ইন্দ্রাণী, এই ছেলে মেয়ে দুটোর মন কিন্তু খুব পবিত্র, হয়তো একটা মিথ্যের জন্য দূরে সরে গেছে, কিন্তু ওদের মনের পবিত্রতা দিয়ে তোমার ঠিক মন জয় করে নেবে, আর সেদিন তুমি কুসুমকে এবারের বউ হিসেবে স্বীকার করে নেবে। এটা রাজশেখর গাঙ্গুলির প্রেডিকশন। ইন্দ্রাণী তখন বলছে, তোমার প্রেডিকশন মিলবে না কোনোদিন রাজ, এটা কোনোদিনও সম্ভব হবে না, কোনোদিনও না। রাজ তখন বলছে, সেটা তো সময় বলবে। মীনাক্ষী তো তখন আয়ুষকে বলছে, দেখ আয়ুষ, এই মেয়েটাকে বিয়ে করে তোর কি অবস্থা হলো, প্রথমে বাড়ি ছাড়তে হলো, তারপর ব্যবসা, তারপর ডেলিভারি বয়ের কাজ করতে হলো, তারপর আবার কুঁড়ে ঘরে থাকতে হলো, আর যেই বাড়িতে একদিন তুই রাজার হালে থাকতিস সেই বাড়ির সার্ভেন্টস কোয়ার্টারে তোকে থাকতে হবে এই মেয়ের জন্য। তার মানে ব্যাপারটা দাঁড়ালো, তুই তোর শ্বশুর মশাইয়ের বাড়িতে ঘর জামাই হয়ে থাকবি তো, তাই? সত্যিই আয়ুষ, তুই এই কাজের মেয়ের প্রেমে এমন মজে গেলি যে তুই ভুলে গেলি তুই ইন্দ্রাণী গাঙ্গুলির ছেলে আয়ুষ্মান গাঙ্গুলি। আয়ুষ তখন বলছে, এই মুহূর্তে আমি আয়ুষ্মান গাঙ্গুলি নই, শুধু আয়ুষ, কুসুমের স্বামী আয়ুষ। আর মা যেদিন আমাদের সম্পর্কটা মেনে নেবে সেদিন আমার নামের পরে পদবিটা জুড়বো, তার আগে নয়। আর বলছিলে না ঘর জামাইয়ের বিষয়টা, আমার স্ত্রীর বাড়িতে আমার থাকতে কোনো অসুবিধা নেই, তাহলে তোমার অসুবিধা হচ্ছে কেন? আর এইসব ছোটোখাটো জিনিসগুলোকে লঘু করে দেখা বন্ধ করো। সারা জীবন এই সাজসজ্জা নিয়ে থাকলে কিন্তু মডার্ন হওয়া যায় না, আর তার সঙ্গে মানসিকতারও প্রয়োজন আছে, যেটা তোমার মধ্যে একটুও নেই। এই বলে তো কুসুমকে বলছে, চলো কুসুম। কুসুম তখন সকলের সামনে হাত জোর করে বলছে, তাহলে আসি। এই বলে তো আয়ুষ আর কুসুম ওখান থেকে চলে যায়। এদিকে তখন শঙ্কর কাকা তো গেটের সামনে মাথায় হাত দিয়ে বসেছিল, তখনই আয়ুষ আর কুসুম ওখানে আসে। কুসুম তো বাবাকে প্রণাম করে বলছে, ভালো আছো বাবা? শঙ্কর তখন ঘরের মধ্যে ঢুকে গিয়ে দরজাটা বন্ধ করে দেয়। কুসুম তখন দরজা ধাক্কা দিয়ে দিয়ে বলছে, বাবা, আজকে দেবীমা আমাদের ঘর থেকে বার করে দেয়নি, বরং বড় সাহেব অনেকবার করে বলেছিল আমাদেরকে থাকতে, আমরা থাকিনি। আয়ুষ তখন বলছে, শঙ্কর কাকা, আমরা মাকে কথা দিয়ে এসেছি, মা যতদিন না মেনে নেবে আমরা ও বাড়িতে থাকবো না। কুসুম তখন বলছে, হ্যাঁ বাবা, আজকে বড় সাহেবের আশীর্বাদ নিয়ে, ওনার সম্মতি নিয়ে এখানে এসেছি বাবা। বড় সাহেব চান যে ওনার ছেলে বৌমা ওনার চোখের সামনে সবসময় থাকে। তুমি সেটা চাও না বাবা, তোমার মেয়ে আর জামাই তোমার সাথে থাকে? খোলো না দরজাটা বাবা। এই বলে তো বারবার দরজা ধাক্কা দেয়। শঙ্কর তখন চিৎকার করে বলছে, আমি তোদেরকে আগেও বলেছি, এখনো বলছি, তোদের সঙ্গে কোনো সম্পর্ক নেই আমার। আয়ুষ তখন বলছে, এই সম্পর্কটা নেই বললে তো চলবে না কাকা। শঙ্কর তখন চিৎকার করে বলছে, আমার কাছে আমার মেয়ে মরে গেছে। আর আয়ুষ বাবা, তোমার পাশে যে দাঁড়িয়ে আছে সে আমার মেয়ে নয়, সে কর্তামার শত্রু। আমি কর্তামার অনুগত, তাই কর্তামার শত্রুর সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকতে পারে না। তাই শেষবারের মতো বলছি, তোমরা এখান থেকে চলে যাও, আমাদের জীবনে তোমাদের কোনো জায়গা নেই।
আজকের পর্বটি এখানেই শেষ হয়ে যায়। কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না।